আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2025 এই পরীক্ষাতে যারা আপনারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন এবং এ বিষয়ে আপনারা অবগত আছেন আশা করি। এবং এই ফর্মটা কিভাবে পূরণ করবে এ নিয়ে আমাদের অনেকের মধ্যে নানা ধরনের দুশ্চিন্তা হয়। তো সেই দুশ্চিন্তাটা যাতে আর না হয় তার জন্যই আমার আজকে আসা। দেখুন, আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনারা ডিপিও ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, প্লাস আপনাদের যিনি জেলা শিক্ষা অফিস অর্থাৎ প্রাইমারি শিক্ষা অফিস তার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। এখন এই ফর্মটা কিভাবে পূরণ করবেন? দেখুন, প্রথমেই আপনাকে এই ফর্মে একটা জিনিস বলে রাখি, ফর্মটা পূরণের আগে মনে রাখবেন যা যা শুধু বলা হয়েছে শুধু ততটুকুই আপনি পূরণ করবেন, এক্সট্রা কোনো কিছুই কোথাও লিখবেন না। মানে আপনার যে যে জায়গায় পূরণ করতে হবে শুধু আপনি সেই সেই জায়গায় পূরণ করবেন এবং এটি স্বহস্তে পূরণ করতে হবে। অর্থাৎ আপনি যিনি মানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা আপনি সুপারিশপ্রাপ্ত হয়ে থাকলে আপনি এটি নিজ হাতে পূরণ করবেন। তো দেখুন, প্রথমে আপনি যে পদে মানে আপনার যে পদে আপনি মানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই পদের নাম লিখবেন। যেমন এখানে হচ্ছে সহকারী শিক্ষক এই পদ। এরপরে আপনার যে কাজ তা হচ্ছে নাম্বার 1, একটু দেখেন, তা হচ্ছে আপনার ডাক নাম যদি থেকে থাকে সেটা সহ আপনার পুরো নাম আর কি, বুঝতে পেরেছেন? এবং আপনি আপনার জাতীয়তা, তো যেমন আমি এখানে দিয়েছি মোহাম্মদ আরমান এবং ব্র্যাকেটের ভিতরে দিয়েছি রাজু, অর্থাৎ ওইটা হচ্ছে তার ডাক নাম। কমা দিয়ে দিয়েছি হচ্ছে বাংলাদেশি, অর্থাৎ তিনি বাংলাদেশি জাতীয়তা তার। দ্বিতীয় হচ্ছে পিতার পুরো নাম ও চাকরিতে থাকলে তার পদের নাম এবং জাতীয়তা। তো ধরেন আমি এখানে দিয়েছি মোহাম্মদ হাসান আলী এবং উনি মানে ধরেন উনি শিক্ষক, অর্থাৎ উনি এখনো চাকরি করতেছেন শিক্ষক এবং উনি বাংলাদেশি, কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে বাংলাদেশি। দেখুন, যদি উনি চাকরিতে বর্তমানে না থেকে থাকেন তাহলে ওইটা অর্থাৎ চাকরির যে পদটা সেই পদের উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এবার আসেন নাম্বার 3, তা হচ্ছে আপনার বাড়ির যে পুরো ঠিকানা সেই ঠিকানা, অর্থাৎ গ্রাম, ডাকঘর, থানা বা উপজেলা ও জেলা। তো দেখুন, সেক্ষেত্রে আপনি দিলেন হচ্ছে আপনার যে আপনার যে স্থায়ী যে ঠিকানা সেটা আপনি দিলেন। সেক্ষেত্রে আপনি গ্রাম দিলেন, যেমন এখানে আছে সুলতানপুর, ডাকঘর বাগেরহাট সদর, থানা বাগেরহাট সদর, জেলা বাগেরহাট। এবার বর্তমান যে ঠিকানাটা আছে অর্থাৎ আপনি যেখানে বসবাস করতেছেন সেটা যদি উপরের ঠিকানার সাথে একই রকম হয় সেক্ষেত্রে আপনারা ওইও লিখতে পারেন, তবে সাধারণত এই ধরনের ফর্মে ওই লেখাটা এটা খুব একটা মানানসই নয়, তাই আমি ঠিকানাটা একই রকম হওয়া সত্ত্বেও আমি আবারও লিখেছি। এবং সেক্ষেত্রে আমি বাড়ির নাম দিয়েছি, যেমন এখানে দেওয়া আছে বাড়ির নাম আশ্রয়, গ্রামের নাম সুলতানপুর, ডাকঘর বাগেরহাট সদর, থানা বাগেরহাট সদর, জেলা বাগেরহাট। এভাবেই আপনারা দিবেন। যদি কেউ বাড়ির নাম উপরে যে 3 নম্বর পয়েন্ট যেটা ছিল সেখানেও দিতে চান দিতে পারেন, তবে সেখানে না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আপনি বর্তমানে আছেন সেখানে আপনার যে বাড়ির যে যদি কোনো নাম থেকে থাকে সেই বাড়ির নামটা অবশ্যই দিবেন, যদি না থেকে থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আসুন আপনার 5 নম্বর পয়েন্ট যেটা, অর্থাৎ আপনি যে সমস্ত স্থানে বিগত 5 হতে 6 মাস যাবত আপনি অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা সহ বাকি যেসব তথ্য লাগবে, অর্থাৎ কবে থেকে কবে আপনি ছিলেন সেগুলো আপনি উল্লেখ করবেন। দেখুন, এখানে আপনি যদি অনেকগুলো স্থানে যাওয়া আসা করে থাকেন, এই 5-6 মাস ধরে ধরে থেকে থাকেন সেসব স্থানে, সেগুলোই উল্লেখ করবেন। কিন্তু যদি কোথাও ঘুরতে যান বা কোথাও ঘুরতে না গেলেও যদি সেখান থেকে আবার আপনি কয়েকদিনের জন্য ধরেন আপনি স্থান করলেন কিন্তু সেটা 5-6 মাসের যদি অধিক না হয় তাহলে সেটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। সাধারণত এইসব জায়গায় যে কোনো একটা স্থান উল্লেখ করলেই যথেষ্ট। যেমন আমি এখানে 1 নম্বরে একটাই স্থান উল্লেখ করেছি, তা হচ্ছে আমার নিজ স্থান অর্থাৎ নিজ বাসস্থান যেটা, অর্থাৎ যেমন এখানে যেটা দিয়েছি তা ধরেন সুলতানপুর বাগেরহাট সদর এটা। এবং এখানে তারিখ দেওয়া হয়েছে যেহেতু বলেছে 5 থেকে 6 মাসের অধিক, সেক্ষেত্রে 1-8-2025 এই তারিখ হইতে যেদিন আপনি এটা জমা দিচ্ছেন অর্থাৎ 18-2-2026 সেই দিন পর্যন্ত এটা আপনি দিবেন। যদি আরো কিছু ঠিকানা আপনি উল্লেখ করতে চান সেটা আপনি দিতে পারেন। নাম্বার 6 পয়েন্টে আছে জন্ম তারিখ, অর্থাৎ যেটা আপনার যে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যে জন্ম তারিখ দিয়ে এটা আপনি উত্তীর্ণ হয়েছিলেন সেই জন্ম তারিখ। তো এখানে জন্ম তারিখটা আমি দিয়েছি, যেমন এখানে আছে 10-8-1996। এবার আসেন জন্মস্থান, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে গ্রাম, থানা, জেলা এগুলো উল্লেখ করতে হবে। আপনি গ্রাম দিলেন, থানা দিন, যেমন গ্রাম দিয়েছি সোনাদিয়া, থানা বাগেরহাট সদর, জেলা বাগেরহাট। নাম্বার 8 পয়েন্ট হচ্ছে প্রার্থী 15 বছর হইতে যেসব বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা আপনি যেসব জায়গায় পড়াশোনা করেছেন 15 বছরের হতে আর কি, অর্থাৎ আপনার বুঝতেই পেরেছেন 15 বছর হতে যে ক্লাসগুলো হয় আর কি সেই সেই জায়গাগুলো।
তো সেক্ষেত্রে তিনটা যেহেতু বলেছে, এক্ষেত্রে আপনার ইন্টার, অনার্স এবং মাস্টার্স এগুলো দিলেই সবচেয়ে ভালো হয়। যদি কেউ আপনার মাস্টার্স না করে থাকেন, সেক্ষেত্রে আপনি এসএসসি লেভেল থেকে শুরু করবেন। যদি 15 বছর বলেছে, 16 বছর এসএসসি পাস হয়, আপনি এসএসসি থেকে শুরু করবেন। এখানে যেহেতু মাস্টার্স দেওয়া হয়েছে, তাই আমি ইন্টার লেভেল থেকে শুরু করেছি। যেমন দেখেন, বাগেরহাট সরকারি পিসি কলেজ এইচএসসি, এবং এখানে কিন্তু রোল নাম্বার বলেছে, শ্রেণী বলেছে এবং রোল নাম্বার দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আপনি রোল নাম্বারটা এইচএসসি রোল নাম্বারও দিতে পারেন, আপনি যেখানে পড়াশোনা করেছেন সেখানে যে রোল নাম্বার সেটাও দিতে পারেন, এবং এটা ভর্তির তারিখটা দিবেন। আর আপনি সেখান থেকে কবে পরিত্যাগ করেছেন কলেজ, আপনি ইন্টার পাস করে গেছেন, সেটা দিবেন। এরপর এটা দেখেন দেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় বিএ বাংলা, বিএ অনার্স বাংলা, যেহেতু জায়গার সংকুলন কম ছিল তাই বিএ বাংলা দিয়েছে দেওয়া হয়েছে। তবে আপনারা বিএ অনার্স বাংলা দিলে ভালো হবে, যদি অনার্স করে থাকেন। আর যদি না করে থাকেন, যেটা করেছেন, যে ডিগ্রির যে নাম সেটাই দিবেন, তারিখটা দিবেন, কবে ভর্তি হয়েছে আর কবে ওখান থেকে চলে গেছেন। পরবর্তীতে মাস্টার্স যদি করে থাকেন, সেটাও সেম ভাবে দিবেন। এবার আসেন নাম্বার 9 পয়েন্টে, তা হচ্ছে অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে যদি চাকরি করে থাকে, তাহলে সেগুলো সম্পূর্ণ বিবরণ আপনাকে দিতে হবে, এবং আপনি কেন সে চাকরি যদি ছেড়ে থাকেন, সেটা কেন ছেড়েছেন সেই জন্য সেটা আপনাকে জানাতে হবে। তো ধরেন আমি এখানে একটাই দিয়েছি, তা হচ্ছে ধরেন নাম্বার 1, নোকিয়া সেলস সেন্টার খুলনা, কবে থেকে এখানে জয়েন করেছিলাম, কবে সেখানে চাকরি শেষ করেছি, অর্থাৎ কোন পর্যন্ত ছিলাম, তারিখ দিয়েছি, এবং এটা কেন চলে গিয়েছি চাকরি থেকে, তা হচ্ছে স্বেচ্ছায়, অর্থাৎ আপনি স্বেচ্ছায় এবং সজ্ঞানে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, এটা এখানে উল্লেখ করবেন। আপনার যদি কোনো অন্য রিজন থেকে থাকে, সেই রিজনটা এখানে ভ্যালিড রিজনটা উল্লেখ করবেন, ঠিক আছে? কারণ তারা কিন্তু এখানে যদি খোঁজ নেয় আপনার রিজনের সাথে, যদি তাদের আপনি যে রিজন দাখিল করেছেন এবং তারা যদি সেখানে খোঁজ নিয়ে অন্য কোনো রিজন পান, তাহলে কিন্তু সমস্যা। ধরেন আপনি এখানে লিখেছেন স্বেচ্ছায়, কিন্তু ওখানে দেখা যাচ্ছে কোনো একটা সিন ক্রিয়েটের জন্য আপনার চাকরি চলে গেছে, সেটা কিন্তু তারা জানতে পারলে কিন্তু বিপদে পড়বেন। ওকে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এবার আসেন হচ্ছে পরবর্তী যে পয়েন্ট, তা হচ্ছে নাম্বার 10 পয়েন্ট। আমি নাম্বার 9 শেষ করেছি, নাম্বার 10 পয়েন্টে দেখুন কি বলেছে। যদি এটা হলো সব থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্মের সব থেকে জরুরি পয়েন্ট, আবারও বলি এটা কিন্তু সব থেকে জরুরি পয়েন্ট, এখানে কোনো লুকোচুরি করবেন না। যদি বলেছে যদি কোনো ফৌজদারি, কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণে গ্রেপ্তার হন, আপনি অভিযুক্ত হন বা দণ্ডিত হন বা নজরবন্দি বা বহিষ্কৃত হন, তাহলে সেগুলা উল্লেখ করতে হবে। যেহেতু আমি যার কথা এখানে লিখেছি তার এগুলো কোনো কিছু নেই, তাই আমি নাই লিখেছি। যদি থেকে থাকে সেগুলো কি কি ছিল, মামলার নম্বর কত, কোথায় কি, কিভাবে হয়েছে, এগুলো আপনারা খুব সংক্ষেপের ভিতরে এখানে লিখে দিবেন, ঠিক আছে? এবার আসেন নাম্বার 11 পয়েন্ট, তা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে ভাই, বুঝছেন, ভাই বা ধরেন ভগ্নী, আপন চাচা যারা আছেন আর কি, তারা যদি কেউ সরকারি চাকরিতে থেকে থাকেন বা বাংলাদেশের যে কোনো চাকরিতে থেকে থাকেন, তাদের নাম, পদবি এবং কর্মস্থানটা এখানে লিখতে হবে। তো আমি দুইজনের নাম দিয়েছি, তাদের পদের নামও দিয়েছি, এবং তারা কোথায় কর্মস্থান তাদের আছে সেটা আমি উল্লেখ করেছি। নিচে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এটা নাম আর বললাম না বা এগুলো তুলে ধরলাম না। নাম্বার 12 পয়েন্টে দেখেন বলছে, প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন তাহার প্রধানের নিকট হতে চারিত্রিক একটি সার্টিফিকেট আনতে হবে, এবং এটা আপনি অ্যাটাচমেন্ট আকারে এখানে জমা দিবেন। এবং এখানে আরো তো অনেক কাগজপাতি জমা দিতে হবে, তার পাশাপাশি ওইটাও জমা দিবেন, অর্থাৎ চারিত্রিক সনদপত্র। এখন অনেকে প্রশ্ন করে থাকেন, স্যার এটা কি টেস্টিমোনিয়াল বা এটা কি কোনো প্রত্যয়নপত্র? না, আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলেন বা কলেজ বলেন, আপনি যেখান থেকে শেষ পড়াশোনা করেছেন, সেখানে আপনি তাদেরকে যদি বলেন যে আমার একটা চারিত্রিক সনদপত্র দরকার এই কলেজের পক্ষে, তারা অবশ্যই আপনাকে দিয়ে দেবেন। এবং সেটা কিন্তু কোনো টেস্টিমোনিয়ালও না, এবং সেটা কিন্তু অন্য কোনো কিছুও না। চারিত্রিক সনদপত্র আকারেই উপরে লেখা থাকবে, বুঝতে পেরেছেন? এবং সেইটা আপনি অধ্যক্ষ আপনাকে দিবেন। এটা কিন্তু খুব দ্রুতই সংগ্রহ করতে হবে। এটা কিন্তু এখানে এবং আসলটা আপনি অ্যাটাচ করবেন, এখানে কোনো ফটোকপি বা কোনো সত্যায়িত কপি না। এবার আসেন নাম্বার 13, তা হচ্ছে প্রার্থীর চরিত্র ও পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন এমন যদি কেউ থেকে থাকে, কিন্তু তিনি আবার তার আত্মীয় নন, এমন দুই ব্যক্তির নাম এখানে উল্লেখ করবেন। এবং তাদের যোগ্যতাগুলো নিচে বলা আছে, দেখেন তারা কিন্তু সংসদ সদস্য হতে পারেন, তারা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার হতে পারেন, অর্থাৎ বড় বড় পদে যারা আছেন আর কি, তাদের উল্লেখ করবেন। আমি এখানে দুজনের নাম উল্লেখ করেছি, এবং তারা কি করেন সেটা উল্লেখ করেছি, কোথায় করেন সেটা উল্লেখ করেছি, তাদের ঠিকানাও দিয়েছি, এবং তাদের মোবাইল নাম্বারটা এখানে আমি সংযুক্ত করেছি। এখানে এটা সংযুক্ত করতে হবে, তারা কিন্তু তাদের পুলিশ কিন্তু তাদেরকে ফোন দিবে। সো এমন দুইজনকে দিবেন যারা আপনাকে খুব ভালো করে চেনে এবং আপনার সম্পর্কে পজিটিভ তথ্য দিতে পারবে, এরকম দুইজনকে দিতে হবে। ওকে, এবং পরবর্তী একটা পয়েন্ট আছে, শেষ পয়েন্ট যেটা, তা হচ্ছে নাম্বার 14, তা আপনি বিবাহিত কি অবিবাহিত। যদি আপনি এখানে যদি সরাসরি অবিবাহিত হন তাহলে তো অবিবাহিত হয়ে গেল, আর যদি যেমন আমি এখানে দিয়েছি অবিবাহিত, আর যদি বিবাহিত হন তাহলে সেটা লিখবেন। আর যদি এই বিবাহিত অবিবাহিত বাদে যদি আপনার যদি কোনো প্রস্তাব এসে থাকে বিয়ের জন্য,
সেটা কোথা থেকে আসছে, কিভাবে, এটাও এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই অবস্থায় আপনি থাকলে এই অবস্থা আপনি উল্লেখ করবেন। এই ছিল হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম। দ্বিতীয় ধাপে যেটা আছে এটা আপনাকে পূরণ করতে হবে না, এটা পুলিশ পূরণ করবে। এবং পরবর্তীতে আপনি বাম সাইডে আপনার স্বাক্ষরটা দিবেন, অর্থাৎ আপনার আবেদনে যে স্বাক্ষরটা করেছেন সেই স্বাক্ষরটা দিবেন, আর আপনি যেদিন এটা পূরণ করতেছেন সেই দিনের ডেটটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বিষয়। আমি এখানে 17 তারিখ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে তারিখ আসে সেই তারিখ দিবেন। যদি এখানে আমার 18 তারিখ দেওয়া উচিত ছিল, যদি আমি প্রথমেই 18 তারিখের কথা বলেছিলাম, তো যাই হোক, আমি এটা ডেমো তৈরি করেছি, এখানে একটু ভুল ভ্রান্তি হলে এটা কিছু মনে করবেন না, এমনি দেওয়া হয়েছে। এটা 18 তারিখ দিলে আরো ভালো হতো। আপনারা যে ডেটে দিবেন সেই ডেটটা এখানে জমা দিয়ে দিবেন এবং এখানে লিখে ঠিকঠাক ভাবে জমা দিবেন। সবকিছু চেক করবেন, চেক করে তারপরে এটা আপনাদের যেখানে জমা দিতে বলেছে, বিশেষ করে জেলার ডিপিইও অফিসে জমা দেওয়ার কথা এই ফর্মটা, এর সাথে আরো কিছু কাগজপত্র অ্যাটাচমেন্ট করে এবং সত্যায়িত করে জমা দেওয়ার কথা, ছবি সহ হলেও হতে পারে। এটা যা যা বলছে, যেভাবে বলছে সেভাবেই জমা দিয়ে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি সমস্যা থাকার কথা। তারপর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি আমার সাধ্যে থাকলে আমি যতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।